সম্প্রতি বাংলাদেশে 4টে সাক্ষাৎকার, দুটি সাক্ষাৎকার পত্রিকায়, দুটি সাক্ষাৎকার সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার মধ্যে হচ্ছে। এটি সম্পাদক নুরুল কবিরের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার, একটি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকার, একটি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত এবং দণ্ডপ্রাপ্ত আসামি মেজর ডালিমের একজন ইউটিউবারের সঙ্গে সাক্ষাৎকার, এবং আরেকজনের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সাক্ষাৎকার। এগুলো মোটামুটি ভাইরাল আলোচনার মধ্যে আছে। এগুলো থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে সাক্ষাৎকারগুলো যদি আমি এক জায়গায় করি, সরকার আসলে খুব দুর্বল একটা জায়গায় আছে। সরকারের পারফরমেন্স নিয়ে সরকার প্রধান নিজেই সন্তুষ্ট নন। অনেক কিছু তিনি বুঝে উঠতে পারছেন না, বা তার সরকার বুঝে উঠতে পারছে না। তাদের অভিজ্ঞতা সীমাবদ্ধতা আছে। সেনাবাহিনী ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকবার তেমন কোনো আগ্রহ তাদের নেই। তারা রাজনৈতিক প্রক্রিয়ায় চেষ্টা চলুক সেটা চায়। বাংলাদেশের গণমাধ্যমের কোনো অংশের মধ্যে কিছু কিছু শক্তিকে উস্কানি বা প্রমোট করবার, নেতিবাচক শক্তিকে প্রমোট করবার একটা প্রবণতা, বাংলাদেশকে ইডিওলজিক্যালি ফিলসফিক্যালি একটা ভিন্ন ডিরেকশনে নিয়ে যাওয়ার প্রবণতা, এবং বাংলাদেশের সাংবাদিকতার যে চটুল সাংবাদিকতা, যেটাকে পাপেট সোল ডানাভাবে আমরা অভিষিক্ত করেছি, একটা ভাইরাল হবার প্রবণতা এবং নিম্নমানের সাংবাদিকতা অনেক খ্যাতিমানদের মধ্যে সেই প্রবণতাটা লক্ষণীয়। মোটা দাগে আমি এই 4টে সাক্ষাৎকারকে কেন্দ্র করে আমার বক্তব্যটা রাখলাম। সরকার কি করছে? কমিশন গুলো করেছে, সংস্কার করবে, কখনো ডিসেম্বরে নির্বাচন, কখনো জুলাইয়ের মধ্যে নির্বাচন, এইসব কথাবার্তার মধ্যে সরকার আছে। কিন্তু যেটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে সেটা তারা আসলে ডেলিভার করতে পারছেন না, তারা পারফর্ম করতে পারছেন না। সরকারের মধ্যে একটা শক্তি ঢুকে পড়েছে, বা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূসকে আমি মনে করি অগাস্টে আমাদের সামনে কোনো বিকল্প ছিল না। তার চাইতে বড়, তার চাইতে গ্রহণযোগ্য জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে কোনো ব্যক্তি ছিলেন না যিনি ওই সময় সরকার প্রধানের দায়িত্বটা নিতে পারেন, প্রফেসর মোহাম্মদ ইউনূসের। কিন্তু তাকে কিছু মিস ইনফরমেশন ফিট করা হয়েছে। তিনি যেহেতু ছিলেন না, এবং তিনি যেহেতু বারবার নিজেও বলেন রাজনীতির মানুষ না, সেগুলো দ্বারা তিনি কনভিন্সড হয়ে তিনি এমন কিছু মন্তব্য বিভিন্ন সময় করে ফেলেছেন যাতে করে ওই শক্তিটা অনেক বেশি শক্তিমান হয়ে উঠেছে। জুলাই অগাস্টের যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানটা আসলে এই আন্দোলনটা কোটা বিরোধী আন্দোলন ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে। একেবারে শেষ পর্যায়ে এসে এটা ছাত্র জনতার অভ্যুত্থানে পরিণত হয়েছে। স্পন্টেনিয়াস একটা মুভমেন্ট। এর কোনো একক নেতা ছিল না, এর কোনো স্ট্রাকচার নেতৃত্ব ছিল না। যারা কোটা বিরোধী আন্দোলনে ছিলেন তারা এই ধারাবাহিকতাটা ধরে রেখে পরিণতিটার দিকে নিয়ে গেছেন। কিন্তু আমাদের খেয়াল রাখা দরকার, 1971-এর মুক্তিযুদ্ধে যারা অংশ নিয়েছেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বীর তারা। কিন্তু 53 বছরের ইতিহাস, এটা আমাদের মানতেই হবে যে স্বপ্ন, আকাঙ্ক্ষা, লক্ষ্য নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। স্বাধীনতা বিরোধীরা যেমন সেই স্বাধীনতার সাফল্যকে নস্যাৎ করবার চেষ্টা করেছে, আমাদের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া অনেকেই কিন্তু সেই প্রক্রিয়ার সঙ্গে নানাভাবে নিজেদের ব্যক্তি স্বার্থে, গোষ্ঠী স্বার্থে জড়িয়ে পড়েছেন। অনেক মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী কাজ করেছেন। অনেক বীরুত্তমকেও তো আমরা দেখেছি দুর্নীতির সঙ্গে জড়িয়েছেন। বীর বিক্রমকে দেখেছি সরকারি কাজ টেন্ডার নিয়েছেন, কাজ করেননি, টাকা তুলে নিয়েছেন, বড় বড় মুখে কথা বলেন। আমরা জানি তো এইসব ইতিহাস। আপনারাও বুঝতে পারছেন আমি কাদের কথা বলছি। এই যে গণজাগরণ মঞ্চ দেখলাম আমরা, হ্যামিলনের বংশীবাদক তারা, গোটা দেশ তাদের পেছনে ছুটেছে। আমি অবশ্য ছুটিনি, অনেকেই হয়তো ছোটেননি, কারণ আমার কাছে মনে হয়েছিল ওই আন্দোলনটা, ওই সময়টাই আসলে বাংলাদেশে একটা বড় বৈপ্লবিক পরিবর্তন হতে পারত যদি তারা সমাজের অন্যান্য বিষয়গুলোকে তার সঙ্গে সন্নিবেশিত করতে পারত। শুধুমাত্র ঘৃণা ছড়ানো আর রাজাকারের ফাঁসি চাই ছাড়া তাদের কোনো বক্তব্য ছিল না। আর যে কারণে সেটা টেকেনি। সংসদ সদস্যরা তাদের ডাকে রাস্তায় বেরিয়ে এসেছেন, প্রদীপ জ্বালিয়েছেন, এবং সেই গণজাগরণ মঞ্চের নেতাদের আজকের পরিণতি কেউ তাদের নামও চেনে না। তারা রাস্তাঘাটে নিগৃহীত হয়েছেন। ইতিহাসে
যে ঔজ্জ্বল্য তাদের থাকবার কথা সেটা তাদের মধ্যে নেই, তাদের নামের সঙ্গে এখন আর নেই, বরং অনেক বেশি নেতিবাচক কথাবার্তা তাদেরকে ঘিরে। একই অবস্থা 24-এর আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, এই যে সমন্বয়করা, প্রথমে তারা নিজেরাই বলেছেন তাদের কোনো স্ট্রাকচার নেই, 158 জন একজন আরেকজনকে চেনেন না। এমন অনেককে দেখেছি, এই যে আজকে যাদের নাম আমরা দেখি যারা সরকার আছেন, তারা যখন খানিকটা বিতর্কের মধ্যে জড়িয়ে যাচ্ছেন বা তাদের নিয়ে যখন সংশয় তৈরি হচ্ছে, তখন যারা কথা বলেছেন তাদেরকে কিন্তু আজকে আমরা দেখি না। লক্ষ লক্ষ ছাত্র সমাজের নামে আজকে তারা সরকারে ঢুকে পড়েছেন, সরকারে ঢুকে আবার দল করবার চেষ্টা করছেন। অভিযোগ আছে নানা রকমের দুর্নীতি, পদোন্নতি, এগুলোর সঙ্গে তারা জড়িয়ে পড়েছেন এবং বাংলাদেশকে একটা ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের যে বিরোধী শক্তি, তাদের সঙ্গে এক ধরনের সখ্যতা তৈরি করে বাংলাদেশের 4-5 জন মানুষ, অন্ধকারের মানুষ যাদেরকে বলা যেতে পারে, সবাই নামে চেনেন, গুণী জ্ঞানী হিসেবেও তারা পরিচিত, কিন্তু তারা বাংলাদেশকে এমন একটা ব্র্যান্ডিং করবার চেষ্টা করছেন, এমন একটা ডিরেকশনে নিয়ে যাবার চেষ্টা করছেন, বাংলাদেশের মানুষের, বিশেষ করে যে মানুষ অসহায়, যে মানুষ দরিদ্র, যে মানুষ শিক্ষা দীক্ষায় কম, তাদের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে বা তাদের আবেগকে ব্যবহার করে বাংলাদেশকে একটা ভিন্ন ডিরেকশনে নিয়ে যাবার চেষ্টা করছেন। মনে রাখতে হবে বাংলাদেশের জন্ম এই কারণে হয়নি, এবং বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, একই সঙ্গে বাংলাদেশের মানুষের মধ্যে গণতান্ত্রিক চেতনা অত্যন্ত প্রবল। বাংলাদেশের মানুষ, তার মধ্যে এক ধরনের আধুনিকতাও আছে, উদারনৈতিক গণতন্ত্র আছে। এই যে প্রফেসর মোহাম্মদ ইউনূসের কথা আমরা বলি না, ওয়েস্টার্ন ডেমোক্রেসি, লিবারেল ডেমোক্রেসির তিনি অনুসারী, তিনি কিভাবে এই একটা ডিরেইলড শক্তির সঙ্গে যুক্ত হয়ে পড়লেন, এটা আসলে তার পলিটিক্যাল মাইন্ডস বা রাজনৈতিক চিন্তা ভাবনার, তিনি নিজেও যেটা স্বীকার করেন, সীমাবদ্ধতার কারণে তিনি এর মধ্যে ঢুকে পড়েছেন। কিন্তু তাকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। এখন নানা কথা বলা হচ্ছে, এক এক সময় এক এক কথা বলা হচ্ছে, সংস্কার আগে, নির্বাচন পরে, স্থানীয় সরকারের নির্বাচন করতে হবে, টাকসু নির্বাচন করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, প্রোক্লেমেশন। বাংলাদেশের 1971 সালের 10ই এপ্রিলের যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এর চেয়ে বড় কোনো ঘোষণা একটা দেশের জন্য, অঙ্গীকারের জন্য দরকার নেই। অঙ্গীকার, আমরা সাম্য প্রতিষ্ঠা করব, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে জন্য বাংলাদেশের জন্ম আছে। গণতন্ত্র থাকলে আপনার প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত হয়, আপনি যে ধর্মের হন না কেন, আপনি যে বর্ণের হন না কেন, যে গোত্রের হন না কেন, যে এথনিক গ্রুপের হন না কেন। সেই জায়গাগুলোতে আমরা মনোযোগ না দিয়ে নানা রকমের বয়ান হাজির করবার চেষ্টা করা হচ্ছে, এবং যে রাজনৈতিক শক্তি আসলে সামনে জনগণের প্রতিনিধিত্ব করবার কথা, সেই শক্তিকেও আন্ডারমাইন করবার চেষ্টা করা হচ্ছে। আমি মনে করি বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচন দরকার। আওয়ামী লীগ যদি নির্বাচন করতে চায়, এটা যেহেতু নিষিদ্ধ রাজনৈতিক দল না, তাদের যদি সাহস থাকে তারা নির্বাচন করবে, এবং আমি মনে করি তাদের সেই নির্বাচন করবার অধিকারও। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। বিএনপি যে কর্মসূচি দিয়েছে তার অধিকাংশ এখন অ্যাকসেপ্টেবল সবার কাছে, তাকে আন্ডারমাইন করবার কোনো চেষ্টা করার কোনো সুযোগ নেই। ভুল ত্রুটি তো থাকেই, দেখা যাক আমাদের সামনে অপশন কি। জামায়াত পারলে করুক, কিন্তু তারও তো অতীত আছে, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। সব মিডিয়া, আমি যেটা দেখি, শাসনের একটা দুর্বলতা তৈরি হয়েছে বাংলাদেশকে ভিন্ন খাতে, এবং আন্তর্জাতিক মহল এটা আর অ্যাকসেপ্ট করবে না। এখানে বিনিয়োগ, ব্যবসা কিছুই হবে না যদি না পলিটিক্যাল স্টেবিলিটি আসে, এখানে যদি নির্বাচন না হয়। এমনকি আপনি যদি সরকারের অনেক কিছু নিয়ে, যেহেতু আমি আমাদের প্রতিষ্ঠান সিরিয়াস থেকে আমরা এই যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, বাক স্বাধীনতা, ব্যক্তির স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা নিয়ে কাজ করেছি, সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে কাজ করছি। আপনি দেখেন সাইবার সিকিউরিটি অ্যাক্ট এটা বাতিল করবার কথা, এখন সেটা সাইবার সুরক্ষা অধ্যাদেশ নামে হাজির করবার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এই খসড়ার মধ্যে যদি আমরা দেখি, এরা কিন্তু ওই আগেকার রাজনৈতিক শক্তিগুলো ক্ষমতাসীনদের বলয় থেকে বেরোতে পারেনি, সেখানেও কিন্তু অপব্যবহারের নানা ঝুঁকি কিন্তু দেখা যাচ্ছে, এবং কিছু কিছু ধারা বাদ দেওয়া হয়েছে। কিন্তু পুরনো আইনের মতোই এখানে গ্রেপ্তারি পরোয়ানা, তল্লাশি, গ্রেপ্তারের বিধান রাখা হয়েছে, যেটা খুবই উদ্বেগজনক। কিছু কিছু বিষয় এখানে যুক্ত করা হচ্ছে, যে সাইবার বুলিং, ব্ল্যাকমেলিং, অশ্লীল বিষয়বস্তুর প্রকাশনা সংক্রান্ত একটি ধারা। কিন্তু বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন এবং সাইবার নিরাপত্তা আইনের মত প্রকাশকেই অপরাধ হিসেবে বিবেচনা করা হতো, এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশেও খসড়ায় এমন ধারা রাখা হয়েছে যেটার মাধ্যমে আইনটি অপব্যবহারে অস্ত্র ক্ষমতাসীন ব্যক্তি বা পুলিশের হাতে তুলে ধরা হয়েছে। কি পরিবর্তন আপনি করলেন? জাস্ট একটা উদাহরণ দিলাম আমি।
আপনি একে গ্রেফতার করছেন, ওকে গ্রেফতার করছেন, আপনি ব্যবসায়ীদেরকে ঢালাও ভাবে, হ্যাঁ ব্যবসায়ীরা যে বাংলাদেশ অপরাধ করেনি, দালাল হিসেবে নিজেদেরকে সমাজে তুলে ধরেনি একথা অনস্বীকার্য তুলে ধরেছেন। কিন্তু এমন কোন শ্রেণী পেশার মানুষ ছিলেন না? আমাদের সাংবাদিকরা কি করেছেন, শিল্পীরা, সাহিত্যিকরা, খেলোয়াড়রা, কেউ কি বাঁচছিলেন? কিন্তু এই যে ব্যবসায়ীদের আপনি চেপে ধরছেন বড় বড়, এতে করে তো আমার দেশের অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়ছে। হ্যাঁ, আপনি তার সুনির্দিষ্ট অপরাধের বিচার করেন, কিন্তু ওই যে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে দেয়া, বিদেশে যেতে না দেয়া, দুদকে ডেকে নিয়ে আপনি জায়গা জমি ক্রোক করছেন, ও সবাইকে মামলায় ফাঁসিয়ে গ্রেপ্তার করবার চেষ্টা করছেন, এগুলো আসলে আখেরে কাজ দেবে না। 2007-08-এও কাজ দেয়নি, এখনো এগুলো কাজে দেবে না। এবং মাথায় রাখতে হবে, আমি বিশেষ করে এখন যারা বিচার প্রক্রিয়ার সঙ্গে আছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে আছেন, দুদকে আছেন, তাদেরকে এটা মাথায় রাখতে হবে, এই যে শাসন ক্ষমতার সঙ্গে যুক্ত কতিপয় ইম্যাচিউর, আবেগী, এদের দ্বারা প্ররোচিত না হয়ে আইনসম্মতভাবে, সুবিবেচনাপ্রসূতভাবে আপনারা অ্যাকশনগুলো নেবেন। মাথায় রাখতে হবে যে বাংলাদেশে একটা নির্বাচন করতে হবে 25 বা 26-এর শুরুর দিকে। সেই নির্বাচনের পর একটা রাজনৈতিক শক্তি ক্ষমতায় আসবে, এবং সেই রাজনৈতিক শক্তিকে আসলে জনগণের পালস বুঝে সমাজের সকল শক্তিকে বিবেচনা নিয়ে কাজ করতে হবে। কাজে আপনারা যদি এমন কোনো কাজ করেন ওই 2007-08-এর মতো আবেগে এবং বিশেষ বিশেষ কোনো শক্তির দ্বারা প্ররোচিত হয়ে, আপনারা নিজেরাও কিন্তু নিজেদের জন্য বিপদে আনবেন। কাজে আমি মনে করি যেটা আইনসিদ্ধ, আইনসম্মত, ন্যায়সঙ্গত, যুক্তিসঙ্গত, সেভাবে আপনাদের কাজ করা উচিত।